আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়। এবার সাবেক আইজিপি মামুন ও এমপি জ্যাকব সহ তিনজনকে আবারও রিমান্ডে দিয়েছে আদালত। তাদের বিষয়ে নানা ধরনের তথ্য পাওয়া গেছে। কি আসলো সে সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দিব এবার দেশ ছেড়ে পালানো সেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ তার সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন। দেশ ছেড়ে পালানোর বিষয়ে আরও কী তথ্য বেরিয়ে আসলো এবং সে সাথে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন তিনি, এ সকল বিষয়ে আরও কী তথ্য জানা গেল তা জানিয়ে দেব। এবং সব শেষে জানিয়ে দেব নির্বাচনে সুস্পষ্ট রোড ম্যাপ না পেয়ে অখুশি কিন্তু এবার বিএনপি। তারা স্পষ্ট করে বার্তা দিয়েছে, আমরা একেবারেই সন্তুষ্ট নই। এ সকল বিষয় নিয়ে আরও কী তথ্য থাকছে ভিডিওর শেষ অংশে আকর্ষণীয় বিষয়টাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক আইজিপি মামুন তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল বারবারই, তবে এবারও কিন্তু তাকে আবারও 3 দিনের রিমান্ডে নেওয়া হলো। অন্যদিকে এমপি জ্যাকব সহ তাকেও কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ 3 জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলা আইজিপি মামুনের 3 দিনের, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আব্দুল হাসানের 5 দিনের ও ভাড়াটা থানার আরেক মামলায় ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল আল ইসলাম জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে মামুন ও আব্দুল হাসানের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা, আর জ্যাকবের 7 দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক। তবে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা যায়, রিমান্ডে নেওয়া এসব মামলার বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হয়েছে। গত 4 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে আইজিপি মামুনকে গ্রেফতার করে পুলিশ। 16 সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসান, এছাড়া 1 অক্টোবর গুলশান থেকে আওয়ামী লীগের এমপি জ্যাকবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে রিমান্ডে নেওয়ার পর নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, তবে সে সকল বিষয়ে কোনো ধরনের তথ্য দেয়নি সংবাদ মাধ্যম। এদিকে এবার বিদ্যুৎ সেই প্রতিমন্ত্রী নজরুল হামিদের ব্যাপক তথ্য বেরিয়ে এসেছে। সম্পত্তি বেচতে খুঁজছেন ক্রেতা। এই মন্ত্রী নিজের সম্পদ কেন বিক্রি করছেন সে সকল বিষয় নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য বেরিয়ে এসেছে। রাজধানীর গুলশান ক্লাবের উল্টো পাশে এক বিশাল বড় একটি প্লট রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের। অনেকটা বাগান বাড়ির আদলে জায়গাটা গড়ে তুলেছেন তিনি। ক্ষমতায় থাকা অবস্থায় পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সেখানে আড্ডা দিতেন তিনি। সে সময় প্লটটি ছিল তার সুখের রাজ্য। রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশ ছেড়ে পালিয়ে যান নজরুল হামিদ। তিনি কিছুদিন কোনো খোঁজখবর না পাওয়া গেলেও বা না থাকলেও গত 2 মাস ধরে জায়গাটি বিক্রির জন্য ক্রেতা খুঁজতেন তিনি। বর্তমান তার এই জায়গার বাজার মূল্য 200 কোটি টাকা। খোঁজ নিয়ে জানা গেছে এই প্লটটি বিক্রি করতে বড় বড় ব্যবসায়ীদের ধরছেন এই নজরুল হামিদ, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তবে এত বড় জায়গা মোটা অঙ্কের টাকা দিয়ে কেনার মতো কোনো ক্রেতা না পাওয়ায় ছোট প্লট আকারে বিক্রির তৎপরতা চালাচ্ছে তিনি। কোম্পানি হামিদ রিয়েল এস্টেট শুধু এই জায়গায় নয়, রাজধানীর মাদানী এভিনিউর 100 ফুট রাস্তার পাশেও এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর 5 বিঘা জমিও রয়েছে। এই জমিও বিক্রির জন্য ক্রেতা খুঁজতেন তিনি। সূত্র জানায়, বড় আয়তনের এই 2টা জায়গা এখন পর্যন্ত বিক্রি করতে না পারলেও গুলশান ভবনানী নিকেতন এলাকার একাধিক ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন এই সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সম্পত্তি বিক্রির ওই টাকার বড় অংশই তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। নাম প্রকাশ না করার সত্ত্বে এক ব্যবসায়ী বলেন, নজরুল হামিদ আমাকে বলেছেন তার বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দেবেন, সেজন্য ক্রেতা খুঁজছেন তিনি। আমাকে অনুরোধ করেছেন যেন তার গুলশান ও মাদানী এভিনিউর জায়গা কিনি, এছাড়া তাকে যেন ক্রেতা খুঁজে দেই। তার জমি কেনার মতো আমার কাছে এত টাকা নেই। আমি অপারগতা প্রকাশ করেছি। নজরুল হামিদের পৈতৃক ব্যবসা ছিল জমি বেচাকেনা তথা রিয়েল এস্টেটের। তাদের পারিবারিক প্রতিষ্ঠান হামিদ গ্রুপ। এই গ্রুপের অধীনে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড, হামিদ কনস্ট্রাকশন লিমিটেড, ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড, হামিদ ইকোনমিক জোন, হামিদ ফ্যাশন লিমিটেড অ্যান্ড হামিদ সোয়েটার্স লিমিটেড ও হামিদ এগ্রো লিমিটেডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হামিদ গ্রুপের রিয়েল এস্টেট ব্যবসার ব্র্যান্ড হলো প্রিয় প্রাঙ্গণ। গ্রুপটি ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে রয়েছেন নজরুল হামিদ বিপুর ভাই ইস্তাকফুল হামিদ বাপু। বিপুর মতো তিনিও বর্তমানে পলাতক। সম্পত্তি বিক্রির বিষয়ে বক্তব্য জানতে নজরুল হামিদ ও তার পরিবারের ভাই ইন্তেখাবুল হামিদের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ করার বক্তব্য পাওয়া যায়নি। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তা বলেন, নজরুল হামিদ, বিপু ও তার পরিবার সদস্যদের সম্পদের পরিমাণ অন্তত 8,000 কোটি টাকা। গত বছরের 5 আগস্ট পর্যন্ত কোম্পানিগুলোর ব্যবসা সচল ছিল, কিন্তু এরপর থেকে পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়েছে। বেশ কিছু কর্মীকে এরই মধ্যে ছাঁটাই কিংবা ছুটিতে পাঠানো হয়েছে। কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসা অবস্থা খুবই খারাপ। বেশ কিছু জমি এরই মধ্যে বেদখল হয়ে গেছে।
হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের আওতায় রাজধানীর কেরানীগঞ্জে আবাসিক এলাকাটির প্রতিষ্ঠানগুলো জোরপূর্বক জমি কিনে নেওয়ার অভিযোগ রয়েছে। আবার বাজার মূল্যের চেয়েও কম জমি বিক্রিতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করেছে কেউ কেউ। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তার এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের বেশিরভাগ ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। এর মধ্যে কেউ কেউ সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। এ সকল বিষয় যখন বেরিয়ে আসতে শুরু করেছে, নানা ধরনের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। নজরুল আহমেদ 2014 সাল থেকে এক দশকের বেশি সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। বিগত 1.5 দশক সরকারের সবচেয়ে বেশি অর্থের অপচয়, লুটপাট হয়েছে এই মন্ত্রণালয় ঘিরে। নিজের ব্যবসা, ঘুষ, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ নজরুল আহমেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও তার সম্পত্তি ও ব্যবসা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত 1.5 দশকের বিদ্যুৎ খাতে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ হয়। বর্তমান বিনিয়োগের হার অনুযায়ী প্রতি ডলার 122 টাকা দরে। এই বিনিয়োগের পরিমাণ 3,66,000 কোটি টাকা। এর মধ্যে কেবল 2009-10 অর্থবছর থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত একযোগে বিদ্যুৎ খাতে $28.30 বিলিয়ন অর্থাৎ 3,46,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বিদ্যুৎ খাতে বিনিয়োগের এই তথ্য নজরুল আহমেদ নিজে 2022 সালে জাতীয় সংসদে জানিয়েছিলেন। এবং সব শেষে তুলে ধরতে যাচ্ছি, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে বিএনপি এবং তারা বের হয়ে যে তথ্য প্রকাশ করলেন রীতিমতো চমকে যাবেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। বৈঠকে আর কি বিষয় উঠে আসলো? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 ঘন্টার মতো বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলটির 7 সদস্যের এই প্রতিনিধিগুলো নেতৃত্ব দেয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, এমন বার্তা দিয়েছেন কিন্তু মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ। আমরা বলেছি যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। মির্জা ফখরুল আরও তথ্য দিয়ে বলেন, আমরা চেয়েছিলাম একটি রোডম্যাপ এই সরকার দিবে, কিন্তু এই রোডম্যাপ এই সরকার দেয়নি। রোডম্যাপ না দেওয়ার একটাই কারণ, এই সরকার আরও ক্ষমতায় থাকতে চায়, এমনটাই তাদের ভাষায় বোঝানো হচ্ছে। তবে ডক্টর ইউনূস যেটা বলছেন যে আগে কিন্তু একটি সংস্কার লাগবে, সংস্কারের পরে নির্বাচন হবে এবং স্বল্প সময় একটি সংস্কার হবে। তবে ডক্টর ইউনূস যেটা বলেছেন, ডিসেম্বর অথবা আগামী জুনেতে এই নির্বাচনের সকল কার্যক্রম করা হবে। তবে বিএনপি কিন্তু এখনও তাদের এই কথার উপর ভরসা পাচ্ছে না। যে কোনো সময় এই বিএনপি সহ তারা আরও যেই সংগঠন আছে তারা আন্দোলন করবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এটা ঈদের আগেও হতে পারে, আবার কোরবানির ঈদের পরেও হতে পারে। তবে তারা যে বার্তা দিয়েছে, আমরা একেবারেই এই সন্তুষ্ট নই। এই যে বার্তাটা তারা দিলেন, কেন তারা এমন এই বার্তাটা দিলেন, এ নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। বিএনপি হতাশ, এমন তথ্য তারা দিচ্ছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একেবারেই তারা সন্তুষ্ট নয়। যখন তারা এমন তথ্য দিলেন, তাহলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে তাদের হয়তো অনেক দিক থেকে মিলে নাই, যার কারণে এই কথা তারা বলেছেন যে তারা কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছে না। নির্বাচনের রোডম্যাপ দিলে তারপরেই তারা সন্তুষ্ট হবে।